ওয়াটারফলটা জাস্ট অ্যামেজিং। জুম করে একবার দেখে নাও। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ওড়িশা। না, ওয়াটারফলের ভিউ অসাধারণ ছিল, অতটাও মানে আশা করিনি আগে থেকে যে এতটা ভালো হবে। মন ভরে গেছিল। আমি লাস্ট এরকম ওয়াটারফল আরও ক্লোজলি দেখেছিলাম শ্রীলঙ্কায়, রাওনাজ ওয়াটারফল, বাট দিস ইজ মাচ বেটার দ্যান দ্যাট ওয়ান। সকাল থেকে 4.5 ঘন্টা ড্রাইভ করে মাত্র 60 কিলোমিটার রাস্তা কভার করে এখন বেরোলাম আজাদিন থেকে। যাচ্ছি আজকে শিমলিপালের উদ্দেশ্যে। আজকে আবার অনেকদিন পর একটা রাইডে বেরোলাম। আর এই রাইডে আমাদের সঙ্গে রয়েছে আমার 2 বাল্য বন্ধু। এক হচ্ছে আমার শিল্পপতি বন্ধু পঙ্কজ, আরেকজন রয়েছে আগে। তো আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম, আজকে আমরা এখন যাচ্ছি শিমলিপালে আজকে আমরা থাকবো বড়েইপানি নেচার ক্যাম্প। আর বড়েইপানি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে যেগুলো আমি তোমাদের ওখানে গিয়েই বলবো, যেগুলো আমার মনে হয় এখনও অনেকেরই অজানা। ওয়েদারটা বেশ সুন্দর, এই কদিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে, মানে একটা দারুণ ব্যাপার। যদিও আমি চাইছিলাম একটু হালকা হালকা বৃষ্টি হোক, তাহলে ব্যাপারটা আরও জমে যেত। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর পর মানে এত কনজেশন রাস্তায়, এত জ্যাম, মানে সেই কারণেই এত দেরি হলো বেসিক্যালি। তো যাই হোক, আমাদের ওখানে পৌঁছানোর কথা ছিল 2:30-এর সময়, কিন্তু গুগল অনুযায়ী এখন আমরা পৌঁছবো খুব সম্ভবত বিকেল 6টার পরে। দেখা যাক কি হয়, গিয়ে কতটা কি দেখতে পারি। আর আমাদের রুট হচ্ছে একদম সোজা। আমরা এখন আছি জাস্ট কোলাঘাট ঢুকছি, এখন এই বাগনান ক্রস করছি আর কি। বাগনান ক্রস করে কোলাঘাট ঢুকবো, ঢুকে খড়গপুর হয়ে, লোধাশুলি হয়ে, বহরাগোড়া, জামশোলা হয়ে, বাংরিপোষি হয়ে সোজা বড়েইপানি, যোশীপুর হয়ে। এর মধ্যে আবার আমাদের যোশীপুর থেকে পারমিট নিতে হবে, আমাদের পারমিট প্লাস ভেহিকেল পারমিট। তো সেই সব করতে টাইম তো লাগবেই। যাই হোক, আর তোমাদের পুরো প্রসেসটাও বলবো আমি এই ভিডিওতে, সঙ্গে থেকো। লেখা রয়েছে খড়গপুর বাদিকে আর বালেশ্বর সোজা। তো এই জায়গাটা অনেকেই গন্ডগোল করো, এটা আমি দেখেছি বেশ কিছু ভিডিওতে। তো এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে না, অনেকে ভাবো এইটা অ্যাকচুয়ালি চেন্নাই রোড, বাট নয়। সোজা গেলে তোমরা পড়বে কলকাতা চেন্নাই হাইওয়েতে। এই দেখো, এখানে এই গাড়িটা ভুল করে দাঁড়িয়ে রয়েছে। এনিওয়েজ, তো এই রাস্তাটা কিন্তু এই ফ্লাইওভার দিয়ে ক্রস করে গিয়ে উঠছে খড়গপুর চৌরঙ্গি, যেখান থেকে সোজা গেলেই লোধাশুলি হয়ে, চিচিরা হয়ে, বহরাগোড়া হয়ে সোজা ঢুকে যাবে উড়িষ্যায়, জামশালা হয়ে। তো এই হচ্ছে ব্যাপার, এটা একটু খেয়াল রেখো, তাহলে আর এই ভুলটা হবে না। 138 কিলোমিটার রাস্তা টোটাল কভার করেছি এতক্ষণে করে, এখন ঢুকছি জাস্ট খড়গপুর চৌরঙ্গি। ডান দিয়ে গেলে মেদিনীপুর, বাঁদিকে গেলে খড়গপুর শহর, আর সামনে গেলে বহরাগোড়া। এখান থেকে আবার জামশেদপুর বা ঘাটশিলা যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায়। খড়গপুর টাউন থেকে বেরিয়েও গেছি, 152 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। সামনেই হচ্ছে নিমপুরা রেল ব্রিজ, আর এই রেল লাইনটাই কিন্তু তোমাদের ঝাড়গ্রাম হয়ে, ঘাটশিলা, চাকুলিয়া হয়ে নিয়ে যাবে জামশেদপুর, তারপর আবার রৌরকেল্লা। বেশ অনেকক্ষণ একটানা গাড়ি চালানোর পর এখন লোধাশুলিতে এসে একটু দাঁড়ালাম। এটা একদম লোধাশুলির জঙ্গলেই, একদম হাইওয়ের ওপরেই। জায়গাটা বেশ সুন্দর লাগলো, বেশ ছায়া ছায়া রয়েছে আর জঙ্গলের মধ্যে, সেই জন্য এখানটা একটু দাঁড়ালাম। বেশ সুন্দর লাগছে কিন্তু দুপুরবেলা। আর যা গরম কে বলবে, মানে এই জাস্ট 2 দিন আগে এত বৃষ্টি ছিল, আর আজকে দেখো এখন কি রোদ মাইরি। আমরা আসার সময় কিন্তু দেখলাম ওই পাঁশকুড়ার ওই জায়গাগুলোতে কিন্তু এখনও রাস্তার দুধারে জল দাঁড়িয়ে আছে। বাট যাই হোক, এমনি রাস্তা এনেই শুনেছিলাম জলে ডুবে আছে, কিন্তু এখন আর ডুবে নেই। আজকে আমাদের অস্বাভাবিক দেরি হয়ে গেছে, অস্বাভাবিক। মানে এতদিন যাতায়াত করছে এই রাস্তায়, মানে এত জ্যাম, এত কনজেশন, মানে কোনো দিন দেখিনি। আজকে আমার সঙ্গে রয়েছে পঙ্কজ, অর্ক, সবাই। তো সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। চিনতে পারছি সুন্দর ছেলেটাকে, নীল সানগ্লাস পরে? এই হচ্ছে আমার সেই শিল্পপতি বন্ধু, যাকে কোথায় দেখেছিল বলো তো? সেই আমি যেদিন বাইক ডেলিভারি আনতে গেছিলাম, সেই শিল্পপতি বন্ধু পঙ্কজ। আজকে আরও কিছু ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আসবে, আমরা কিছু প্ল্যান করেছি, সেগুলো রেকর্ডিংস করব, এবং হোপফুলি সামথিং ডিফারেন্ট উইল হ্যাপেন। লেটস সি, মানে কতটা কি হয় সেটা দেখাই। আরেকজন আছে, এটা হচ্ছে বর্ধমানের জমিদার, এখন চোখে মুখে জল দিচ্ছে। এই হচ্ছে বর্ধমানের জমিদার। এটাই হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে। এদিকে চলে গেলে খড়গপুর হয় কলকাতা, আর এদিকে চলে গেলে মুম্বাই। এটা এখন NH-16, যেটা আগে NH-6 ছিল। আর এই হচ্ছে আমাদের গাড়ি, পেছনে রয়েছে অর্কর গাড়ি। তো আমরা আজকে 3টে ফ্যামিলি 2টো গাড়িতে বেরিয়েছি। আর এখানে দেখো চারদিকে কাশফুলগুলো কি সুন্দর লাগছে, মানে পুজোর আগের এই যে ব্যাপারটা, মানে এটার একটা আলাদাই অনুভূতি আছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে শালের জঙ্গল, কাশফুল, তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি দুপুরবেলা। তো চলো, হলো অনেকক্ষণ এখানে সময় কাটানো, এবার বেরোই। এটাই হচ্ছে লোধাশুলির জঙ্গল। এখন আমরা যে জায়গাটা ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে চিচিরা। আর এটাই হচ্ছে, এদিক দিয়ে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢোকো, তাহলে এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট পয়েন্ট। সামনে দেখো, সামনে একটা চেকপোস্ট রয়েছে, মানে চেকপোস্ট নয়, একটা বোর্ড রয়েছে, ইনফ্যাক্ট চেকপোস্টও রয়েছে, বাট এটাই হচ্ছে লাস্ট লোকালিটি বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের। এরপর থেকেই কিন্তু ঝাড়খণ্ড শুরু হয়ে যাচ্ছে।
সামনে দেখো বাংলা লেখাগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে, মানে পুরোই হারিয়ে গেছে। লেখা রয়েছে বড়াগোড়া 16 কিলোমিটার, সম্বলপুর 391 অ্যান্ড রায়পুর 662। ফাইনালি শ্রীরামপুর থেকে 211.6 কিলোমিটার ড্রাইভ করে আমরা এখন এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের প্রথম বড় লোকালিটি বহরাগোড়ায়। এখান থেকেই ওই জামশেদপুর যাওয়ার রাস্তাটা আলাদা হচ্ছে। আর রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। এখানে দেখো মানে প্রত্যেকটা জায়গায় বিশাল বড় বড় গর্ত। দেখো রাস্তার অবস্থা দেখো, এটা রাস্তা না কি এটা? ওরে ভাই, বাপ রে বাপ। যাই হোক, এই বহরাগোড়ায় কিন্তু একসময় বেশ প্রচুর বেঙ্গলি পপুলেশন ছিল। ইনফ্যাক্ট পপুলেশন তো সেমই আছে, কিন্তু শুধুমাত্র যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে বাংলা ভাষা। আগে এখানে একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলও ছিল, একটা না 2-3টে ছিল। তার মধ্যে এখন কটার অস্তিত্ব আছে আমার জানা নেই, জানি না এর কী কারণ, বাট খারাপ তো লাগেই। আর এই দেখো রাস্তার অবস্থা সামনে। যাই হোক, আমরা তো উড়িষ্যায় যাবো বলে বেরিয়েছিলাম, মনে হচ্ছে চাঁদের রাস্তা ধরে নিয়েছি। এখান থেকে ডান দিকে চলে গেলে জামশেদপুর, বাঁ দিকে চলে গেলে জামশোলা হয়ে আমরা ঢুকে যাব উড়িষ্যা। এখন ঝাড়খণ্ড থেকে একটু পেট্রোল ভরে নেবো। ঝাড়খণ্ডের তেলের দাম অত্যন্তই কম, 100 টাকার মধ্যে, মোস্ট প্রবলি 98.6 সামথিং। তো একটু পেট্রোল ভরে নিই, আমরা আবার এগিয়ে যাবো। এখন আমরা ঝাড়খণ্ডের জিওবিপির পেট্রোল পাম্প থেকে তেল ভরাচ্ছি। আর এখানে পেট্রোলের দাম হচ্ছে 98.58 পার লিটার। ভাবছি একটা জার নিয়ে এসে ভরে নিয়ে যাবো তেল। এই দেখো 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 দেখো, জমিদারের কাণ্ড দেখেছো? এটা একটা জমিদার সুলভ বিহেভিয়ার। এই হচ্ছে সুবর্ণরেখার ব্রিজ, নিচে সুবর্ণরেখা নদী, আর এটাই হচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলার বর্ডার। আর ওই দিকেই রয়েছে, বাঁ দিকেই রয়েছে আমাদের প্রকৃতি পর্যটন কেন্দ্র, যেখানে আমরা থাকবো 1 তারিখ রাত্রিবেলা। তখন তোমাদের আরও সুন্দরভাবে দেখাবো জায়গাটা। যাই হোক, এটা হচ্ছে জামশালা বর্ডার, আর এখান থেকেই উড়িষ্যা শুরু। আর এদিক থেকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, যেদিক দিয়ে গেলে কিন্তু তোমরা আবার এদিকে পশ্চিমবঙ্গে ঢুকে যাবে। এই জামশালা জায়গাটা অ্যাকচুয়ালি 3টে স্টেটের বর্ডার, মানে ঝাড়খণ্ড, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল। এই বাঁদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই দেখো এদিক দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই যেদিক দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এটা দিয়ে গেলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবে, সোজা গেলে ওড়িশা। আর আমরা তো পেছনে ঝাড়খণ্ড ফেলেই গেলাম। এই যে এই রাস্তাটাই ঢুকে যাচ্ছে তোমার সোজা ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে কিছু না, এখান থেকে জাস্ট 100 মিটার গেলেই ওয়েস্ট বেঙ্গল শুরু, এটাই বর্ডার। ফাইনালি আমরা 2 কিলোমিটারের মধ্যে পেয়ে যাব বোম্বে চক বা ঝাড়পোখারিয়া। এখন সব নতুন ব্লগাররা এগুলোকে ঝাড়পোখারিয়া বলে, বাট যাই হোক, লোকাল নাম বোম্বে চক, আমরা তো তাই বলেই জানতাম। আর এইখান থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা দিয়ে তোমরা গেলে পেয়ে যাবে বারিপদা, এবং বারিপদা হয়ে সোজা পেয়ে যাবে কলকাতা চেন্নাই হাইওয়ে, মানে যে রাস্তাটা দিয়ে পুরী যাও এবং যে রাস্তাটায় তোমরা স্পিড ক্যামের ভয় পাও। এখন আমরা চলে এসেছি বোম্বে চক, আর এখান থেকে বাংরিপোষি সোজা 10-12 কিলোমিটার মতো হবে। আর এই ব্রিজটা যে কতদিন ধরে হচ্ছে, মানে আমি গত 2-3 বছর ধরে দেখছি ব্রিজটাই একই পরিস্থিতি। এখন তো আবার এখানে পুরো মানে কাশবন হয়ে গেছে, বালিশ টালিশ তৈরি করা যাবে যদি সরকার একটু উদ্যোগ নেয়। এই হচ্ছে ঝাড়পোখারিয়া টোল প্লাজা। এটা একদম নতুন ওপেন হয়েছে, বোধহয় এখনও 2 বছর হয়েছে কিনা সন্দেহ, বা ওই ম্যাক্সিমাম 2 থেকে 2.5 বছরের মধ্যে এই টোলটা মানে চালু হয়েছে। আর এটাই হচ্ছে আজকের আমাদের লাস্ট টোল বাংরিপোষির আগে। এখন আমি আছি সীমান্ত ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে। এই সেই কলেজ যেখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে বলে আর কলেজের ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছি না। তো আজকে তো শনিবার, কলেজ হয়তো এতক্ষণে ছুটিও হয়ে গেছে, বাট এই হচ্ছে আমার কলেজ, দেখে নাও। আর এখানে যখন আমি প্রথমবার এসেছিলাম না, তখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। আমি এখানে এসেছিলাম 2007 সালে প্রথমবার, এবং এসে তখন জানোই তোমরা এই পুরনো যে সাদা কালো মোবাইল হতো, ফিচার ফোনগুলো 2G, তো সেই 2G ফিচার ফোনে সেল ইনফো ডিসপ্লে দেখাতো। সেই সেল ইনফোতে হঠাৎ করে আমি দেখি নাম ভেসে উঠেছে বাংরিপোষি। তো সেটা থেকে আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি এখানে সব লোকজনদের জিজ্ঞেস করেছিলাম যে বাংরিপোষিটা কি সেই বাংরিপোষি যেখানে লোকজন বেড়াতে আসে। তো এখানে বাংরিপোষির যে একটা মানে ট্যুরিস্ট স্পট হতে পারে বা এখানে কেউ বেড়াতে আসতে পারে, সেই ব্যাপারটা তখন এত ছিলই না। এখানে যখন থাকতাম মাঝে মধ্যেই প্রায় মাসে 2-3 বার করে বাংরিপোষি যেতাম, ঘুরে আসতাম এদিক ওদিক। আমি এখানে প্রচুর ঘুরেছি শুধু মানে এখানে থাকার সূত্রে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ওড়িশা, 1997 সালে স্থাপিত। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে কিন্তু এই কলেজটা সত্যিই খুব ভালো। লাইফে সেরকম কিছু অ্যাচিভ করতে পারিনি, বাট যতটুকু যা করেছি আজকে যে মানে করে খাচ্ছি, সেটুকু কিন্তু সম্পূর্ণ ক্রেডিট এই কলেজ এবং এখানকার প্রফেসরদের। তা না হলে আজকে কিন্তু হয়তো আমি মাঠে গরু চড়াতাম। এখানকার প্রফেসররা এত সুন্দরভাবে আমাদের গাইড করেছেন, এত সুন্দরভাবে আমাদের কোচিং করিয়েছেন, এত সুন্দরভাবে আমাদের পড়িয়েছেন, এবং সর্বোপরি মানে ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানে প্র্যাকটিক্যালিটিটা বোঝানো, মানে এটা কিন্তু আমি এই কলেজে পেয়েছি। এখানে এটাকে অস্বীকার করার কোনো জায়গাই নেই, এবং আমি খুব লাকি যে আমি এই কলেজটায় পড়তে পেরেছি।
এবার আমরা যাব যোশীপুর। যোশীপুর থেকে আমরা পারমিট নেব, নিয়ে আমরা ঢুকবো বড়াইপানি নেচার ক্যাম্প। আমার কলেজের সামনে থেকে বেরিয়ে বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে এখন চলে এসেছি অলমোস্ট বাংরিপোষি। এই হচ্ছে বাংরিপোষির পাহাড়গুলো। আমরা জাস্ট পাহাড়টা ক্রস করে ওদিকে যাবো, মানে পাহাড়ের এপারে যে লোকালিটিটা সেটাই বাংরিপোষি, আর ওপারে ক্রস করে গিয়ে যেটা পাবে সেটা হচ্ছে বিষয়ী। সেই বিষয়ী ক্রস করেই আরও প্রায় 30-35 কিলোমিটার দূরে আমরা পাবো যোশীপুর। তো এই হচ্ছে মা দুয়ার্সিনী মন্দির। এখানে ট্রাক চালো অনেকগুলোই, দেখো এবার মন্দিরটা দেখতে হবে। যাই হোক, আমার ভিডিওতে তোমরা এই মন্দিরটা আগেও দেখেছো, তো নতুন করে আর দেখানোর কিছু নেই। আর আমি যখনই যাই এই রাস্তায় এখানে একটু দাঁড়াই। কি অবস্থা ধুলোর, রাস্তার অবস্থা খুবই করুণ এখানে। বাংরিপোষি মন্দির থেকে বেরিয়েই আমরা পড়েছি জ্যামে। দেখো সামনে বিশাল জ্যাম, বিশাল জ্যাম, মানে কি বলবো। যাই হোক, এই জায়গাটা এরকম থাকে কারণ এখানটা সিঙ্গেল লেন তো, বাট সকালের জ্যামটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। এই যে রেঞ্জটা দেখছো বাংরিপোষির, এই যে পাহাড়ের রেঞ্জটা, এটা কিন্তু বেসিক্যালি ছোটনাগপুর মালভূমির অংশ, এবং এটা হচ্ছে দলমা পাহাড়েরই একটা অংশ। এটা এই আমরা এখন যেটায় রয়েছি। এই জ্যামটা যে কখন ছাড়বে কে জানে। এরপর আমাদের যোশীপুর থেকে পারমিট নিতে হবে, তারপর আমরা কখন পৌঁছবো, কখন বড়াইপানি ঝর্ণা দেখবো, আর কখন তোমাদের বড়াইপানি সম্পর্কে ফ্যাক্টসগুলো বলবো। দেখেছো লরির জ্যামটা, শুধু দেখো ডান দিকের লেনে আমরা এই জ্যামটা ক্রস করে আমরা এসেছি। এবার আমি বুঝতে পারলাম জ্যামের কারণটা, মানে এখানে সিঙ্গেল লেন তো, মানে ওই দিক থেকে যে লরিগুলো আসছে ওগুলোকে সব মানে ওই পার্ট করে আর কি পাস করানো হচ্ছে, সেই জন্য এই জ্যামটা। দেখো শুধু জ্যামটা দেখো লরির, এই জ্যাম পেরিয়ে আমরা এলাম। আমরা এখনও যোশীপুর পৌঁছইনি। যোশীপুর পৌঁছতে এখনও আমাদের অন্তত আধ ঘন্টা লাগবে যদি এরকম রাস্তার কন্ডিশন থাকে। যতদূর দেখতে পাচ্ছি ততদূর শুধু ট্রাকের জ্যাম, আর কিছু নেই। এই জায়গাটায় কেন জানি না ভিডিওতে আমার অডিওটা রেকর্ড হয়নি, তো এটা এখন আমি এডিট করার সময় ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে যোশীপুরের ফরেস্ট অফিস খৈরি নিবাস। এখান থেকেই কিন্তু আমাদের এন্ট্রি পারমিট নিয়ে, মানে ভেহিকেলের এবং আমাদের এন্ট্রি পারমিট নিয়ে ঢুকতে হবে শিমলিপাল জঙ্গলে, এবং জঙ্গলের গেটে সেই পারমিট দেখিয়ে আমাদের যেতে হবে বড়াইপানি নেচার ক্যাম্প। তো এখানে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিলো। এখান থেকে পারমিট নিয়ে আমরা বেরোই প্রায় সন্ধে 6:45 নাগাদ। দেখতেই পাচ্ছ চারদিক মোটামুটি অন্ধকার হয়েই এসছে। যাই হোক, পারমিট নিয়ে আমরা আবার রওনা দিলাম বড়াইপানি নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। এখন বাজে ঠিক রাত 9:15, আর আমরা এসে পৌঁছেছি বড়াইপানি নেচার ক্যাম্পে। একটা কথা এখন জাস্ট বলে দিই তোমাদের, মানে বর্ষাকালে প্লিজ এখানে কেউ তোমরা এসো না, প্লিজ কেউ এসো না। মানে আমার টাটা নেক্সন এবং আমার বন্ধুর ফোর্ড ইকোস্পোর্ট, মানে আমার নেক্সন তো মোটামুটি আটকেই গেছিলো, তারপর অনেক কষ্ট ওখান থেকে বার করেছি। মানে এত কাদা হয়ে রয়েছে, ট্রাকশন কন্ট্রোল কাজ করেছে, সব কিছুই কাজ করেছে, কিন্তু মানে তাও মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। গাড়িটা কালকে সকালবেলা দেখাবো, গাড়িটার শুধু অবস্থা দেখো। আমি না এখানে আসার আগে প্রচুর রিভিউ সার্চ করেছিলাম ইউটিউবে, গুগলে, আমি কিন্তু কোনো রিভিউ পাইনি। এই জন্য আমার, আর এটাও আরেকটা কারণ, আমরা যখন বুক করি এখানে, আজকে শুধু আমরা 3টে পার্টি এখানে রয়েছি, মানে আমরা 3টে ফ্যামিলি শুধু এখানে রয়েছি, এছাড়া কিন্তু আর কোনো বুকিং নেই। আমার মনে হয় এই রাস্তাঘাটের এই করুণ অবস্থাটাই এর জন্য দায়ী, মানে কেউ জেনারেলি আসতে চায় না, আমার যেটা ধারণা। এখন মানে বুঝতেই পারছো, আমরা মানে 350 কিলোমিটার মাত্র এসছি, কিন্তু আমাদের সময় লেগে গেছে। আমরা বেরিয়েছি সকাল 6:30, 6:30 থেকে এখন বাজে অলমোস্ট 9:30, মানে 12-3-15 ঘন্টা, অলমোস্ট 15 আওয়ার্স, অনলি 350 কিলোমিটার্স। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, ধুলাগড়ে জ্যাম, পুরো দিল্লি রোড, দেন ধুলাগড় পুরো জ্যাম। তারপরে আমরা বাংরিপোষিতে জ্যাম পেয়েছি, বাংরিপোষি থেকে বিষয় পুরো রাস্তাটা জ্যাম। মানে সেইভাবে আমাদের আজকে সময়টা পুরো নষ্ট হলো। তারপরে এই যে রাস্তাটা, মানে যোশীপুর থেকে বড়াইপানি নেচার ক্যাম্পে আসার যে রাস্তাটা, সেটাও কিন্তু মানে মোটেও ভালো নয়, মানে বেশ খারাপ রাস্তা। আর বৃষ্টি হয়েছে তো কাদা কাদা হয়ে রয়েছে, মানে বেশ চাপের ব্যাপার। তবে যাই হোক, এখানে এসে নেচার ক্যাম্পটা এখনো অবধি কিন্তু বেশ ভালোই লেগেছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বড় বড় কাঁচের জানলা দেখতেই পাচ্ছ। কালকে সকালবেলা আরেকবার দেখাবো দিনের বেলা ভালো করে, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে শুধু একটাই সমস্যা, যে বর্ষাকালে আসাটা কিন্তু যাবে না, চাপ আছে। এখন আমরা বেশ এক্সস্ট এবং বেশ টায়ার্ড। রুমটা ঘেঁটে ফেলার আগে রুমের ট্যুরটা তোমাদের দিয়ে দিই। এই হচ্ছে রুমের মেন ডোর, আর মেন দরজাটা খুলেই কিন্তু সামনেই পাবেই বিছানা, একটা কুইন সাইজ বেড রয়েছে এখানে। আর দেওয়ালের ডিজাইনগুলো দেখো, দেওয়ালের ডিজাইনগুলো কিন্তু সত্যিই সুন্দর, আর বেশ সুন্দর লাইটগুলোও রয়েছে, ইনডোর লাইটগুলো বেশ সুন্দর রয়েছে। এখানে একটা বিশাল বড় জানলা রয়েছে, আমি ঠিক জানি না, তবে খুব সম্ভবত ওয়াটারফলের ভিউটা ওদিকেই আছে। দেখো জানলাটা বিশাল বড়, যেটা তোমাদের বাইরে থেকেও দেখালাম। আর এখানে কিন্তু কোনো এসি নেই, কারণ এখানে গ্রিড পাওয়ার সাপ্লাই নেই, এখানে পুরোটাই চলে সোলার পাওয়ারে। ফ্যান রয়েছে, 2টো ফ্যান রয়েছে, কোনো অসুবিধা কিছু হবে না। এখানে কিন্তু একটা ওয়ার্ক টেবিলও রয়েছে, যদিও এখানে ওয়ার্ক কি মানে কাজকর্ম করা তো সম্ভব বলে আমার মনে হয় না, যেহেতু ইন্টারনেট নেই। তবে একটা জিনিস আছে, প্রচুর সকেট রয়েছে, মানে গ্যাজেটস যাদের থাকে তাদের কিন্তু কোনো চাপ নেই। আর দেয়ালের গ্রাফিক্সগুলো দেখো, মানে বেশ সুন্দর। এখানে একটা বাঘের মুখ করা আছে, বেশ সুন্দর।
আমার রুমটা বেশ পছন্দ হয়েছে, মানে রাস্তাটা যতটাই জঘন্য এখানে আসার, রুমটা কিন্তু ঠিক ততটাই ভালো। এখানে একটা কাবার্ড রয়েছে, দেখো দেখতেই পাচ্ছ, এটা কোন ব্র্যান্ডের জানি না, বাট বেশ ভালোই আছে। এটা গোদরেজের মনে হচ্ছে, হ্যাঁ এটা গোদরেজের, বেশ ভালো। এবার টয়লেটটা দেখাই চলো। মানে এরকম নেচার ক্যাম্পে এরকম একটা সুন্দর টয়লেট সত্যি দারুণ ব্যাপার। এই হচ্ছে টয়লেট, বেশ স্পেসিয়াস রয়েছে, এক্সস্ট রয়েছে একটা। এখানে গিজার আমি দেখতে পাচ্ছি না, এটা খুব সম্ভবত ইলেকট্রিসিটির ইস্যুর জন্য গিজার হয়তো এখানে রাখা হয়নি, যদিও ওখানে কিছু একটা আছে মনে হচ্ছে, ওখানে গিজার আগে ছিল। দেওয়ালে হোল করাই রয়েছে, আর রয়েছে ওয়েস্টার্ন কমোড, এরকম একটা সুন্দর বেসিন, তার নিচেও একটা ক্যাবিনেট রয়েছে, যদিও এটা আমাদের কোনোই কাজে লাগবে না। তো এই হচ্ছে এখানকার রুমটা কিন্তু বেশ ভালো। এখন আমাদের সেরকম কিছুই করার নেই, অবভিয়াসলি মানে 9:30 বাজে মোটামুটি। তো এখন জাস্ট আমরা একটু চা এবং স্ন্যাক্স খাবো, খেয়ে একটু পরে ডিনার করবো, করে আজকের মতো রেস্ট। মানে 350 কিলোমিটার জার্নি করতে আমাদের আজকে সময় লেগেছে অলমোস্ট 15 আওয়ার্স। মানে এটাই ভাবতে আমার এটা কীরকম লাগছে। তো যাই হোক, দেখেছো তোমরা ফুটেজগুলো অলরেডি, মানে রাস্তায় কীরকম জ্যাম ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আর আমরা যেহেতু এখানে ঢোকার সময় যেখানে বললাম তোমাদের যে গাড়ি কাদায় ফেঁসে গেছিলো, তো সেটা দেখাতে পারিনি, তার কারণ পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, এবং ওখানে আমরা কয়েকটা ছবি তুলেও ছিলাম, কিন্তু সেগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কিছু বোঝাই যাচ্ছে না। কালকে সকালবেলা যখন যাব তখন যদি সম্ভব হয় তোমাদের দেখাবো। আবারও বলছি, বারবার বলছি, বড়েইবানি নেচার ক্যাম্পটা নিয়ে কিন্তু কোনো অভিযোগ আমার নেই। নেচার ক্যাম্পটি যথেষ্ট সুন্দর, সিনিক, কিন্তু বর্ষাকালে একেবারেই রেকমেন্ডেড নয় বর্ষাকালে। অভিজ্ঞতা ইজ অলরাইট। মানে এই ট্রিপটাতে আমি কমপ্লিটলি আনপ্ল্যান্ড, মানে আমি জাস্ট ওদেরকে বলেছিলাম তোরা ট্রিপ প্ল্যান কর, আই উইল বি দেয়ার। এবার ঘটনা হচ্ছে যে রাস্তাটা নিয়ে একদমই রিসার্চ করা হয়নি। মানে এক তো আমাদের কোনা এক্সপ্রেসওয়ের জ্যাম, মানে শ্রীরামপুর থেকে কোনা এসেছি কোনা নয়, শ্রীরামপুর থেকে কোলাঘাট এসেছি 4 ঘন্টায়। উড়িষ্যা ঢোকার পর তো সিচুয়েশন আরও খারাপ হয়ে গিয়েছিল। এক্সপেকটেশন ছিল ঘাসুর কথা অনুযায়ী যে উড়িষ্যার রাস্তাঘাট ভালো হবে, বাট নট অ্যাট অল। মানে পুরো এক্সপেকটেশন মাটিতে মিশিয়ে দিয়েছে। মানে ঘাসুর কমপ্লিটলি নাক কান কাটা গেছে, বাট ইটস ওকে, অ্যাডভেঞ্চার ইজ দেয়ার। রাস্তাটা অ্যাডভেঞ্চারাস ছিল, ফাটাফাটি কাদা, সো কেউ যদি গাড়ি নিয়ে আসো, থিঙ্ক টুয়াইস, দ্যাটস ইট। আপাতত কমপ্লিটলি এক্সস্টেড, লাঞ্চ অবধি করা হয়নি, সো এবার ডিনারে শেষ হবে। এতক্ষণ যে গাড়িতে বসে থাকলে কিছু খারাপ কষ্ট হয়নি? না না, আবার আসবি এখানে? একটা জিনিস কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি, এখানে নেচার ক্যাম্পটা যতটাই ভালো, ঠিক ততটাই ভালো কিন্তু এখানকার স্টাফেদের বিহেভিয়ার এবং তাদের হসপিটালিটি। আমরা এত রাত্রিরে এত টায়ার্ড হয়ে এত এক্সস্ট হয়ে এসেছি, তারপরেও দেখো কিন্তু ওনারা আমাদের দিয়ে গেছেন চা, এবং তার সঙ্গে কিন্তু দিয়েছেন গরম গরম পকোড়া। দেখো চা এবং গরম গরম পকোড়া এসে গেছে। আমরা জাস্ট এখন এগুলো একটু খেয়ে নিয়ে ফ্রেশ হব, তারপর যাব ডিনার করতে। এটা জাস্ট পেঁয়াজ পকোড়া, মানে দারুণ হয়েছে তো খেতে, বেশ সুন্দর হয়েছে। গুড মর্নিং ফ্রম বড়েইবানি নেচার ক্যাম্প। তো কালকে তো তোমরা দেখেছিলে আমরা এখানে এসে পৌঁছেছিলাম রাত্রি প্রায় 9:15টার সময়। আর এখানে এসে আমরা মানে এতটাই এক্সস্টেড ছিলাম যে আমাদের আর কোনো কিছু করার মতো মানে এনার্জিও ছিল না, সেরকম অ্যাক্টিভিটিসও ছিল না অত রাত্রিরে, আর কী বা করবো। আর কালকে আমি তোমাদের বারবার একটা কথা বলেছি যে বর্ষাকালে কিন্তু এই জায়গাটা একেবারেই নট রেকমেন্ডেড। এবার তার কারণটা দেখো, এই হচ্ছে আমার গাড়ি, এবার শুধু গাড়ির চাকাগুলো দেখো, গাড়ির চাকাগুলো শুধু দেখো, আর এইটা দেখো, আর এদিকে দেখো, গাড়ির উইন্ডশিল্ডে অবধি কাদা উঠে গেছে, দেখতে পাচ্ছ? মানে কি পরিমাণ কাদা রাস্তায় থাকলে এটা হতে পারে দেখো। আর এদিকে দেখো আমার বন্ধুর গাড়ি ফোর্ড ইকোস্পোর্ট, সেটারও কিন্তু একই অবস্থা। এই কারণেই আমি কালকে তোমাদের বলছিলাম যে এখানে যারা আসবে তাদের কিন্তু বর্ষাকালে আসা একেবারেই রেকমেন্ডেড নয়। আর এটা দেখে আমি না এটাও বুঝতে পারলাম যে এখানে কেন 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কম গ্রাউন্ড ক্লিয়ারেন্সওয়ালা গাড়ি এখানে অ্যালাউ করে না। আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 209 মিলিমিটার এবং ইকোস্পোর্টসের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 205 মিলিমিটার, তারপরেও এই অবস্থা। মানে একটা জায়গা তো এরকম ছিল যে মানে রীতিমতো নিচে লাগছে, মানে বুঝতে পারছি যে লাগছে কিছু, মানে মোবিল চেম্বার ফেটে যেতে পারে বা কিছু ক্ষতি হতে পারে গাড়ির, কিন্তু কোনো তো অপশান নেই, কিছু করার নেই। আর আমরা এমন একটা জায়গায় ঢুকে পড়েছি যে ওখান থেকে চাইলেও ওই রকম সময় আমরা আর রিটার্ন করে যেতে পারবো না। তো সেই জন্য লাস্টে একরকম বাধ্য হয়েই আমাদের এখানে আসতে হয়েছে। কালকে আমরা
সকালে বাড়ি থেকে বেরিয়ে যা জ্যাম পেয়েছি তাতে আমাদের সকালবেলা কোলাঘাট পৌঁছতে সময় লেগেছে 4.5 ঘন্টা। তো বুঝতেই পারছো ওখানে আমরা কতটা টাইম নষ্ট করেছি। এবং তারপরে আমরা বাংরিপোশিতে এসে বিশাল জ্যাম পেয়েছি, বাংরিপোশি থেকে বিশরি অবধি পুরো রাস্তাটা জ্যাম। সেই কারণেই আমাদের আরও দেরি হয়েছে। তারপর পারমিট নেওয়া এইসব করতে করতে আরও সময় নষ্ট হয়েছে। তারপর পারমিট নিয়ে আমরা যখন এই শিমলিপাল জঙ্গলের গেটে যখন পৌঁছই তখন বাজে 6:45। এবার বুঝতে পারছো ব্যাপারটা, মানে এত রাত্রিরে আসা তো একেবারেই রেকমেন্ডেড নয়। আর রাস্তাটা পুরো ঘুটঘুটে অন্ধকার, আমাদের গাড়ির লাইট ছাড়া একটা সিঙ্গেল লাইট নেই এবং জঙ্গলের রাস্তা বুঝতেই পারছো। আমাদের ওখান থেকে আমরা চেয়েছিলাম যে একজন গাইডকে সঙ্গে নিয়ে আসতে, কিন্তু কালকে এমনই অবস্থা আমাদের এত দেরি হয়ে যাওয়ার জন্য আর কোনো গাইড ওখানে অ্যাভেলেবেলই ছিলেন না, যে কারণে আমরা কোনো গাইড নিতে পারিনি। এমনি রাস্তা চিনলে অসুবিধে নেই। আর ওখানে আমাদের ফরেস্ট অফিসার কালকে বলে দিয়েছিলেন যে রাস্তায় কিন্তু হাতি বেরোতে পারে, তো হাতি থেকে সাবধান। যদিও হাতি আমরা দেখিনি, আমরা কিছুই দেখিনি বেসিক্যালি। হাতি বেরোলে উনি আমাদের যেটা বলেছিলেন যে গাড়িতে লাইট ফাইট জ্বালিয়ে বসে থাকতে এবং ইঞ্জিনের আওয়াজ, ইঞ্জিন জাস্ট অন থাকবে সেটা ঠিক আছে, বাট যেন ইঞ্জিন রেভ না করা হয় এবং হর্ন টর্ন যেন ইউজ না করা হয়। এবং ওরমভাবে কিছুক্ষণ থাকলেই মানে গাড়ির আলো জ্বালা থাকলেই হাতি চলে যাবে কিছুক্ষণ পরে, আর কোনো অসুবিধা ওরা কিছু করবে না। আর এখানে যে হাতি আছে তার প্রমাণ সুস্পষ্ট, সেটা আমরা কালকে দেখেছি, আজকে চেষ্টা করব তোমাদের দেখাতে। জঙ্গলের মধ্যে যে গাছগাছালি যেগুলো আছে না, মানে এরকম বড় বড় শাল গাছ, পুরো গাছ মানে ভেঙে পড়ে আছে, মানে সেগুলো কেন। আমরা এখানে এসে পৌঁছেছিলাম রাত্রিবেলা প্রায় 9:15 সময়। তারপরে আসার পরে কি হয়েছে তা তোমরা সবই জানো। এবং তারপরে বেশি দেরি না করে আমরা রাত্রিরে ডিনার করে নিই। আর ডিনারে ছিল এইগুলো যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ। আর এখানে আসার আগে আমি বেশ কিছু ভিডিও সার্চ করার চেষ্টা করেছিলাম যে এই জায়গাটা কীরকম সেটা দেখার জন্য। আমি বিশেষ কিছু ভিডিও পাইও নি, ওই 3-4টে ভিডিও যা পেয়েছি সবই কিন্তু শীতকালের ছিল। আর এখানে আমি একটা ভিডিও দেখছিলাম, তিনি বলেছেন যে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় জিও এবং বিএসএনএল, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক নেই। এখান থেকে ওই 3-4 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে গেলে একটু নেটওয়ার্ক পাওয়া যায়, তাও বিএসএনএলের এবং জিওরও পাওয়া যায়। আমি এখানে শুনলাম এগুলো এক একটা কটেজ দেখতে পাচ্ছ, জানি না এর ভেতরটা কীরকম, কিন্তু আমার মনে হয় এটা পুরনো কটেজ। আর আমরা যেগুলোতে আছি ওগুলো নতুন কটেজগুলো, ওদিকেও আছে বেশ কিছু কটেজ। এখানে টোটাল মানে এখানে 3-4-12টা কটেজ এখানে রয়েছে টোটাল। এদিকে রয়েছে ডাইনিং হল। নেচার ক্যাম্পের এরিয়াটা কিন্তু বেশ বড়। এটা হচ্ছে এখানকার যে ইকো ট্যুরিজম আছে তার অফিস। আর হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বলে দিই, এখানে কিন্তু ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, মানে গ্রিড থেকে কিন্তু কোনো পাওয়ার সাপ্লাই নেই। এখানে যা হয় সবই কিন্তু সোলার প্যানেলের মাধ্যমে। ওখানে দেখো সোলার প্যানেল ইনস্টল করা রয়েছে, সেই সোলার প্যানেলের মাধ্যমেই কিন্তু এখানে বিদ্যুৎ সরবরাহ হয়। কটেজগুলো বেশ ভালো, কটেজগুলো তো তোমরা দেখেইছো। এখানে এমনি মানে গ্রিড থেকে পাওয়ার সাপ্লাই না হলেও এখানে কোনো অসুবিধা নেই। কালকে কিন্তু আমাদের মোটামুটি সারা রাত্রির কারেন্ট ছিল, আর কালকে আমাদের এখানে দারুণ ঘুম হয়েছে। এমনিও আমরা যা এক্সস্টেড ছিলাম, তো তারপরে কোনো অসুবিধাই হয়নি ঘুমের। এত ঘুমিয়ে টুমিয়ে এই এখন জাস্ট উঠলাম, এখন বাজে সকাল 7টা। এই হচ্ছে আমাদের কটেজগুলো। এটা আমার চতুর্থ নেচার ক্যাম্প। আমি ফার্স্ট ছিলাম বিচিত্রপুর, তারপর ঋষিয়া, তারপর টেনসা এবং তারপরে এই বড়েইপানি, এবং আজকে যাব খন্ডাধর। তো 5টা নেচার ক্যাম্প হয়ে যাবে উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টের। এরিয়াটা দেখো কত বড়, আর পুরোটা কিন্তু ফেন্সিং করা রয়েছে। যদিও এটা শিমলিপাল টাইগার রিজার্ভ, এখানে আমি কোনোদিনও বাঘটা কিছু দেখিনি। আমি এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে হাতি। যাই হোক, এরিয়াটা কিন্তু বেশ বড় আছে, বেশ বড়। আর নেচার ক্যাম্পের প্রত্যেক কটা জায়গাতেই দেখেছি এরকম বেশ মানে চারদিক দিয়ে ঘোরার একটা ব্যবস্থা থাকে, এক্সেপ্ট বিচিত্রপুর। কটেজগুলো কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। সকালে উঠে আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম, আর সেই দেখে আমাদের দিয়ে গেল চা এবং বিস্কুট। এমনি নর্মাল দুধ চা, তোমরা বললে র চাও দেবে। তো বেশ ভালো, মানে এখানকার স্টাফেদের হসপিটালিটি কিন্তু বেশ ভালো। আমরা যে কটা নেচার ক্যাম্পেই থাকলাম আজ অবধি, সবগুলোতেই কিন্তু বেশ ভালো হসপিটালিটি। আমরা যে রুমটায় আছি এই রুমটার জন্য আমাদের পে করতে হয়েছে 4,500 টাকা প্লাস ট্যাক্সেস। ওই সমস্ত কিছু মিলে প্রায় এটা ওই 5,500, ওই অলমোস্ট 6,000ই ধরো। চার্জেসটা অনেকটাই বেশি, একটু ওভার প্রাইসড, সেটা মানছি। কিন্তু লোকেশনটা বেশ সুন্দর, শুধু একটাই সমস্যা, রাস্তাঘাট আর নেটওয়ার্ক। আর সকালবেলা উঠে আমরা সঙ্গে সঙ্গে চাটা খেয়ে এখন জাস্ট একটু বেরিয়েছি। এখানে একটা ক্যানোপি ব্রিজ রয়েছে, দেখতেই পাচ্ছ, যেটা ওদিকেও একটা ব্রিজ রয়েছে। এই ক্যানোপি ব্রিজটা ধরে ধরে আমরা এখন একটু ওদিকে যাব। এখন আমি উঠেছি গাছের ওপরে একটা ছোট, মানে ওয়াচ টাওয়ার ঠিক না, এখান থেকে ওই একটা ক্যানোপি ব্রিজ করা আছে, ছোট সরু ক্যানোপি ব্রিজ। তো এই ব্রিজটার সামনে এসে দাঁড়ালাম, কিন্তু
আমার ঠিক সাহস হচ্ছে না এটা ধরে যাওয়ার। অসুবিধা কিছু নেই, এটা যথেষ্ট শক্তপোক্ত আছে, কিন্তু আমার ভয় লাগছে যদি পরে টরে যাই। যাই হোক, এটা খুব বেশি ডিস্টেন্স না। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু হয়েছে, হয়ে ক্যানোপি ব্রিজটা গেছে ওই পর্যন্ত, মানে এই দুটো গাছ বেসিক্যালি। এই যে ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। জায়গাটা কিন্তু বেশ ভালো, নেচার ক্যাম্পটাও ভালো, এখানকার স্টাফেদের হসপিটালিটিও খুবই ভালো, সেগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আমার শুধু বক্তব্য একটাই, যদি তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসতে চাও তাহলে একটু ড্রাইভিং স্কিল কিন্তু থাকতে হবে, তা নাহলে কিন্তু এই রাস্তায় মানে কেস খাবেই খাবে অবধারিত। আর যদি বর্ষাকালে আসো আর যদি নিজেদের গাড়ির ওপর একটুও দয়া মায়া থাকে তাহলে কিন্তু মানে বর্ষাকালে একদমই আসবে না। আর এখানে আসার জন্য পাবলিক ট্রান্সপোর্টের কিন্তু কোনো ব্যবস্থা সেরকম নেই। যোশীপুর থেকে কিছু বাস আসে যেগুলো এই লোকাল গ্রামের ভেতর দিয়ে যাওয়া আসা করে বেসিক্যালি, তো সেই বাসগুলোতে আসা যেতে পারে, কিন্তু সেই বাসের কোনো ঠিক ঠিকানা নেই, মানে কোনো টাইমিং কিছু নেই। ওই যোশীপুরে দাঁড়িয়ে থাকলে কখনো পাবে কখনো পাবে না। পাবলিক ট্রান্সপোর্টে এখানে আসতে চাইলে সব থেকে ভালো আসার ব্যবস্থা রয়েছে, কোনোভাবে ট্রেনে বাংরিপোশি চলে আসা, বাংরিপোশি যাওয়ার ট্রেন অ্যাভেলেবেল রয়েছে বারিপদা থেকে, এবং বারিপদা অবধি তো বাস রয়েছে, ইনফ্যাক্ট বাংরিপোশি অবধিও বাস রয়েছে। সেখান থেকে বাসে এসে তোমরা গাড়ি রিজার্ভ করে এখানে আসতে পারো। এছাড়া তোমরা যদি কোনোভাবে যোশীপুর পৌঁছতে পারো, যোশীপুর আসার জন্য প্রচুর বাস রয়েছে, কলকাতা থেকে বারিপদা বাস সার্ভিস রয়েছে এবং বারিপদা থেকে যোশীপুরের বাস পাবে। এছাড়াও কলকাতা থেকে কেওনঝড় যে বাসগুলো যায় সেই বাসগুলো কিন্তু যোশীপুর হয়েই যায়, তো সেই বাসে তোমরা এসে যোশীপুর থেকে একটা গাড়ি নিতে পারো। আর তবে আমার মনে হয় শিমলিপালের জঙ্গলে ঘোরার জন্য বেস্ট যে ট্যুর প্ল্যানটা হতে পারে এই সব গাড়ির ঝামেলা টামেলা এড়ানোর জন্য, সেটা হচ্ছে বাংরিপোশিতে এসে থাকা খৈরি রিসর্টে। খৈরি রিসর্ট থেকে কিন্তু ওনারা ব্যবস্থা করে দেন বাংরিপোশির শিমলিপালের সমস্ত পারমিট সমস্ত কিছুর ব্যবস্থা ওনারা করে দেন, মানে জাস্ট একটা ডে ট্যুর করে তোমরা আবার ফিরে গেলে। সেক্ষেত্রে তোমরা এই নেচার ক্যাম্পে থাকার বা এই জঙ্গলের মাঝখানে থাকার মজাটা নিতে পারবে না, বাট জঙ্গলটা দেখতেই পারবে অবভিয়াসলি। আর এই জঙ্গলের মজাটা নিতে গিয়ে কালকে আমাদের এবং আমাদের গাড়ির যে কষ্ট হয়েছে সেটা তো আর বলার নয়, সেটা তো তোমরা অলরেডি দেখেইছো। এইটা হচ্ছে ড্রাইভার্স শেড, এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রাইভার্স শেড, এদিকে রয়েছে। তো এখন আমি হেঁটে হেঁটে চলে এসেছি বড়াইপানি নেচার ক্যাম্পের গেটের সামনে, মেন গেটের সামনে। এই দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু বড়াইপানি নেচার ক্যাম্প শিমলিপাল টাইগার রিজার্ভ। এটা হচ্ছে ক্যান্টিন, এটা কিসের ক্যান্টিন আমার ঠিক জানা নেই, এটা ক্যান্টিন দেখতে পাচ্ছি। এই দেখো এখানে লেখা রয়েছে, আর এখানে দেখো ফেসিলিটিসগুলো কী কী আছে সেটাও এখানে লেখা রয়েছে। এই যে এখানে কি কি অ্যামিনিটিস আছে আর কি কি লোকেশন আছে সেইটা শুধু এখানে দেখা যাচ্ছে। মানে বেসিক্যালি এখানে টয়লেট রয়েছে, রিফ্রেশমেন্টের কিছু ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা রয়েছে, এইটুকুই আর কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। আচ্ছা, আর এখানে দেখো যারা ডে ট্যুর যারা করবে তাদের জন্য কিন্তু এখানে লাঞ্চের ব্যবস্থাও আছে। উড়িষ্যায় কিন্তু এই ইকো ট্যুরিজম ব্যাপারটা বেশ প্রমোট করছে এখানকার গভর্নমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। আর নেচার ক্যাম্পগুলো সত্যিই অসাধারণ, এবার শুধু রাস্তাঘাটগুলো একটু ঠিকঠাক হয়ে গেলেই হয়। এই শিমলিপাল অঞ্চলের এখানকার না ওয়েদারের একটা অদ্ভুত ব্যাপার আছে, এখানে টেম্পারেচারের ভেরিয়েশনটা বিশাল। আমি যখন এখানে থাকতাম তখন আমি ব্যাপারটা লক্ষ্য করেছি, মানে এই সময়টায় এখানে টেম্পারেচার এত তাড়াতাড়ি ফল করে যায়, মানে ধরো এই সেপ্টেম্বর অক্টোবর মাসে, মানে শীতের জাস্ট আগে মানে তুমি হয়তো দুপুরবেলা কোথাও বেরিয়েছো, মানে ঘামতে ঘামতে যাবে এবং সন্ধ্যের পর যদি ফেরো তাহলে মানে শীতে কাঁপতে কাঁপতে ফিরবে, এরকমই অবস্থা হয়েছে কালকে আমাদের। মানে ওই সন্ধ্যেবেলা 5টা থেকে 6টার মধ্যে টেম্পারেচার অনেকটা ফল করে যায়। কালকে রীতিমতো এখানে আমাদের মানে ঠান্ডা লাগছিল, কালকে রাত্রিবেলা চাদর গায়ে দিয়ে শুতে হয়েছে। ওদিকে দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, বড়াইপানি ওয়াটারফলটা ওদিকেই কোথাও আছে, আমি ঠিক লোকেট করতে পারছি না, এটা আমি জেনে তোমাদের জানাবো। এখানে কিন্তু লেখা রয়েছে প্লাস্টিক ফ্রি জোন, দেখতেই পাচ্ছ। তো যারা এখানে আসবে বেড়াতে দয়া করে প্লাস্টিক কিছু এখানে ফেলে রাখবে না। সেরকম আমি এখানে চোখে পড়েনি এখন, ওই 2-1টা প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকতে দেখেছি, বাট দ্যাটস ওকে, ঠিক আছে, ওটা হতেই পারে। এক একটা জায়গায় গিয়ে দেখি মানে প্রচুর প্লাস্টিক, মানে গাছের পাতার থেকে প্লাস্টিক পড়ে আছে বেশি, এরকম ব্যাপার। আর এদিকে না ভেতরে ছোট ছোট অনেক গ্রাম রয়েছে, এই দেখো জনবসতি রয়েছে, বাট মানে কমিউনিকেশন যেহেতু নেই ওইটা একটা বড় প্রবলেম। আর এখানে বাসও যায় এদিক দিয়ে, ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে বাস যায় ছোটোখাটো, যেটা তোমাদের বললামই অলরেডি। যারা এখানে ডে ট্যুর করতে আসবে তাদের জন্য এখানে দেখো মিল পাওয়া যায়, ভেজিটেরিয়ান মিল 130 টাকা আর নন ভেজিটেরিয়ান মিল 200 টাকা। আর এটা এখানে ইডিসি ক্যান্টিনে অ্যাভেলেবেল, ওই যে ক্যান্টিনটা যেটা দেখালাম ওই ক্যান্টিনে অ্যাভেলেবেল। আর এখানে এই যে নেচার ক্যাম্প ক্যান্টিন যাই দেখছো এগুলো কিন্তু মেনটেন করা হয় সেলফ হেল্প গ্রুপের দ্বারা। এখানে যে সেলফ হেল্প গ্রুপটা কাজ করে তার নাম হচ্ছে মা বাসুলি সেলফ হেল্প গ্রুপ।
এই যে এলাকাটা দেখছো এটা কিন্তু পুরোটাই আদিবাসী অধ্যুষিত এলাকা, মানে এখানে পুরো আদিবাসী মানুষজনের বসবাস, তারাই পুরো এই ইডিসিটা মেনটেন করেন। বেশ ভালো লাগলো দেখে আমার ব্যাপারটা। এখানকার মানুষের তো এমনি রোজগারের সোর্স খুব একটা কিছু নেই, তো এখানে যদি একটু ট্যুরিজম গ্রো করে, যদি আমরা একটু আসি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানকার তো ভালোই হবে, ডেভেলপমেন্টও হবে। সবার আগে যেটা দরকার রাস্তাঘাট, ইলেকট্রিসিটি তাও সোলার প্যানেল দিয়ে কাজ চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এখানে কিন্তু গ্রিড পাওয়ার সাপ্লাই একেবারে নেই সেটা নয়, এখানে আমি দেখতে পাচ্ছি ওভারহেড লাইন কিন্তু রয়েছে, এবার সেটা সোলারের না গ্রিডের সেটা আমার ঠিক জানা নেই, তবে গ্রিড পাওয়ার সাপ্লাই থাকার কিন্তু কথা। সোলার পিভি সিস্টেমের পাশাপাশি আমি এখানে সোলার ওয়াটার পাম্পিং সিস্টেমও দেখতে পাচ্ছি অনেক, মানে সোলারের ওপর এখানে ডিপেন্ডেন্সিটা কিন্তু বেশ ভালোই আছে। আরেকটা জিনিস অদ্ভুত লাগলো আমার, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা সুন্দর গ্রাম রয়েছে এবং বেশ বাড়িঘর কিন্তু আশেপাশে অনেক দেখতে পাচ্ছি আমি, এবং প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি। এখানে আজকে 2024 সালে দাঁড়িয়ে কেন কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, এটা কিন্তু একটা সত্যি অদ্ভুত ব্যাপার। এটা হচ্ছে বড়াইভাই নেচার ক্যাম্পের এন্ট্রি গেট, এখান দিয়েই আমরা কালকে এসেছি। এদিকে হচ্ছে যোশীপুর, এদিকে যোশীপুর, আর এদিকে যদি আমরা 4 কিলোমিটার যাই তবে আমরা পাবো বড়াইপানি ওয়াটারফল। মানে আমাদের নেচার ক্যাম্প থেকে বেরিয়ে বাঁদিকে 4 কিলোমিটার যেতে হবে ওয়াটারফলের জন্য। এখানে একটা ক্যানোপি ব্রিজ রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে, কিন্তু আমি জানি না কোনো কারণে এটা লক করা আছে, এখানে কিন্তু এখন উঠতে দেওয়া হচ্ছে না। এই দেখো, এই হচ্ছে ক্যানোপি ব্রিজ। নেচার ক্যাম্পের গেট দিয়ে ঢুকেই বাঁদিকে একটা রয়েছে চিলড্রেন্স প্লে এরিয়া, দেখো এই উপরে ক্যানোপি ব্রিজটা রয়েছে, এখানে বাচ্চাদের খেলার জন্য ওই যেমন হয় আর কি, স্লিপ, দোলনা ফোল্লা এই সমস্ত কিছু রয়েছে। আরেকটা জিনিস আমি তোমাদের বলবো ভাবছিলাম, কালকে এখানে আসার পর আমার এই অভিজ্ঞতাটা হয় বেসিক্যালি, সেটা হচ্ছে তোমরা যখন কোথাও যাওয়ার প্ল্যান করবে না, অবশ্যই রুট প্ল্যান তো আগে থেকেই করবে, এবং যেদিন যাবে তার 1 সপ্তাহ আগে থেকে ওই রুটের ট্রাফিক একটু মনিটর করতে থাকবে গুগল ম্যাপে। তাহলে কি হবে, তাহলে তোমরা মোটামুটি একটা ট্রেন্ড বুঝতে পারবে যে এদিকে কীরকম কী ভিড় হচ্ছে, কীরকম কী লোকজন যাচ্ছে। এটা যদি আমি এই ট্রিপটার আগে করতাম তাহলে আমি অবশ্যই জানতে পারতাম যে এই বাংরিবসি থেকে বিষয়ীর মধ্যে কিন্তু বেশ জ্যাম হচ্ছে। সকালবেলা আমরা কালকে যেটা ফেস করি দিল্লি রোডে, যে পুরো লরির লাইন লেগে রয়েছে, সেটাও আমরা আগে থেকে বুঝতে পেরে সেই মতো কিন্তু আমরা রুট প্ল্যানটা করতে পারতাম। অ্যাটলিস্ট আমাদের কাছে যখন ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে তখন আমরা বিভিন্ন রিসোর্স ইউজ করে আমরা কিন্তু এই রুট প্ল্যানগুলো করতে পারবো। কালকে এইখানে আসার সময় আমাদের রাস্তা নিয়ে প্রবলেম হয়েছে ডেফিনেটলি, কিন্তু সেটা অন্ধকারের জন্য আমার মনে হয় আরও বেশি করে আমরা ফেস করি। যদি অন্ধকার না থাকতো তাহলে কিন্তু এই জায়গাটা আমরা এতটা সমস্যায় পড়তাম না। তো এইটা একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, মানে যখন যে কোনো জায়গায় তোমরা যাও না কেন, আগে সেই জায়গাটা সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে রিসার্চ করতে হবে, বিশেষ করে রুট প্ল্যান বা আমরা কোথায় থাকবো, আমরা কোথায় যাচ্ছি, সমস্ত কিছু কিন্তু আমাদের ভালোভাবে রিসার্চ করে নিতে হবে। আমি কালকে এটাও জিজ্ঞেস করেছিলাম এখানে যে এই যোশীপুর যাওয়ার রাস্তাটার যা অবস্থা, এটার উপর তো ভরসা করা খুব একটা ঠিক হচ্ছে না এখন, বিশেষ করে এই বর্ষাকালে। তো এখানে কোনো অল্টারনেটিভ রাস্তা আছে নাকি আমি সেটাই বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু অল্টারনেটিভ রাস্তা একটা রয়েছে, ওনারা বললেন সেটার অবস্থা আরও খারাপ। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধে কিছু নেই, আমরা এসছি যখন বেরিয়েও যেতে পারবো। একটু ডিফিকাল্ট তো হবেই, সেটা তোমরা রাস্তাটা যখন যাবো ফেরার সময় তোমাদের রাস্তাটা দেখাবো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি কালকে আরেকটা জিনিস স্প্রে করছিলাম যাতে আর বৃষ্টি না হয়, মানে বৃষ্টি হলেই তো এই কাদাগুলো আবার হয়ে যাবে, মানে এখান থেকে গাড়ি বের করা অসুবিধা হয়ে যাবে। আর আমার গাড়ির চাকা হচ্ছে 16 ইঞ্চি, তা আমার গাড়ির টায়ার বেশ চওড়া রয়েছে 215, কিন্তু যে সমস্ত গাড়ির টায়ার অতটা চওড়া নেই, কি হবে সেক্ষেত্রে ট্র্যাকশন পাবে না এবং ওই কাদায় আরও অসুবিধা হবে। এই দেখো এখান দিয়ে এখন একটা গাড়ি যাচ্ছে, এগুলোই হচ্ছে এখানকার লোকাল ট্রান্সপোর্ট। এই দেখো, দেখতে পাচ্ছ কি, এখানে একটা গাড়ি যাচ্ছে, ওটাই হচ্ছে এখানকার লোকাল ট্রান্সপোর্ট। ওই দেখো, দেখো দেখো বাসটা বেরিয়ে গেল। এই যে কালকে রাত্রিরে তো তোমরা দেখেইছো এখানকার রুমগুলো খুবই ভালো। আর তোমাদের কি মনে হয়? হ্যাঁ, আমারও একটু ওভার প্রাইসড লেগেছে, নো ডাউট, কিন্তু আমার মনে হয় এখানকার যে এক্সপেন্সটা সেটাও তো কভার আপ হওয়া দরকার। আমার মনে হয় সেই কারণেই এত বেশি রাখা হয়েছে চার্জগুলো, বাট স্টিল দিস ইজ ওভার প্রাইসড। আর হ্যাঁ, আরেকটা জিনিস, কালকে রাত্রিরে আমরা যেটা খেয়েছি সেটা তোমরা অলরেডি দেখেছো, আবার দিয়ে দিলাম স্ক্রিনে। তো কালকে রাত্রিরে যে দেশি চিকেনটা এখানে বানিয়েছিল না, মানে জাস্ট অসাম। একটা মানুষ ঠিক কতটা ওয়াকঅ্যাহলিক হলে এরকম একটা পরিবেশে এসে তার নিজের কাজের জন্য প্রফেশনাল লেভেলের ভিডিও বানাতে পারে। মিট মাই শিল্পপতি বন্ধু পঙ্কজ, গুড মর্নিং। গুড মর্নিং। না মানে আইডিয়া হচ্ছে ভিডিও বানাচ্ছে, ডেফিনেটলি পিপল আর মেকিং ভিডিওস। এবার একটু ডিফারেন্ট ব্যাকড্রপে বিজনেস ভিডিও না বানানোর কি আছে, মানে সবাই তো অফিস থেকে বানাচ্ছে, আমি কেন ঘুরতে এসে করবো না? অ্যান্ড অবভিয়াসলি আমার কাছে আইডিয়াস আছে, যখন যে আইডিয়াসগুলো আমি আমার বিজনেসে ইমপ্লিমেন্ট করে নিজে এদিক ওদিক যাওয়ার মতো টাইম বের করতে পারছি, সেগুলো লোকের সাথে কেন শেয়ার করবো না?
মানে ও বেসিক্যালি এটাই বলতে চাইছে, আমি সহজ করে দিচ্ছি তোমাদের জন্য, মানে তোমরা তোমাদের বিজনেসের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, দিয়ে তোমরা ঘুরে বেড়াও, না, আমার তারপর উপরে বিজনেসটা না, আমি আমার উপরে চালিয়ে নেবো। যে কোনো অন আ সিরিয়াস নোট থাকতে হবে। অন আ সিরিয়াস নোট, মানে পঙ্কজ আমার ছোটবেলার বন্ধু এবং আমার ক্লাসমেট, তো ও কিন্তু এখন রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এইসবের মানে কোম্পানি রয়েছে ওর, ডিজিটাল মার্কেটিং, নিউ ওয়েব টেক। আমি লিঙ্কটা দিয়ে দেবো ওয়েবসাইটে। জানি আমার ভিডিও তোমরা কেউ দেখো না, বাট যদি দেখো বাই এনি চান্স, আর যদি তোমাদের এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু অবশ্যই একবার ওর সাথে কন্ট্যাক্ট করো। এবং ওর সঙ্গে আমার একটা প্রফেশনাল রিলেশনশিপও রয়েছে, মানে আমাদের যে কমন ক্লায়েন্ট যারা আছে তারা কিন্তু বেশ হ্যাপি, সত্যিই হ্যাপি। কালকে ওকে যে রাস্তা দিয়ে নিয়ে এসেছি তাতে ডেফিনেটলি আমাকে গালিগালাজ করেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, এখনো বলছে না। এই সমস্ত জায়গাটা কেমন লাগলো? জায়গা ফাটাফাটি, আর রাস্তা ঠিক আছে, অফরোডিং মানে নাথিং মানে নিউ। আমি প্রফেশনাল লেভেলের অফরোডিং, প্রফেশনাল লেভেলের অফরোডিং ডেফিনেটলি। আমি বছরে 2-3টে ট্রেক করি, তো ট্রেক করা মানে তার আগে প্রতিটা ট্রেকের আগে এইরকম একটা রোড থাকে যেখানে গাড়ি নিয়ে গিয়ে ট্রেকের শুরুতে ছেড়ে দেয়, তো সেই রাস্তার সাথে আমি নোন। এবার স্ট্রেচটাও মোরালেস সেম, অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে 15-18 কিলোমিটার আমরা এরকমভাবে গেছি। মানে আমি একটা ট্রেক ইজিলি আমার মাথায় আসছে জুকু ভ্যালি, শুরুর রাস্তাটা এক্স্যাক্টলি সেম, কাদায় ভর্তি, গাড়ি পিছড়ে যাচ্ছে। তো আমি বসে বসে সেই সমস্ত জিনিসই ভাবছিলাম যে আমাদের এইরকম সিচুয়েশন হয়েছিল, বাট দিস ইজ মাচ বেটার। সো ইটস অল রাইট, অ্যাডভেঞ্চারাস। ওকে ওকে, যাই হোক বেশ ভালোই। তাহলে মানে বুঝতে পারছো কালকে আমাদের কী লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে, আর আমরা রাস্তাটা দেখালে আরোই বুঝতে পারবে। যাই হোক চলো, এখন আপাতত আমরা ব্রেকফাস্ট করি, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে একটু ওয়াটারফলটা দেখে আমরা আজকে বেরোবো খন্ডাধর নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। প্রত্যেকটা নেচার ক্যাম্পেই আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে এখানে কিন্তু এনারা প্রচুর অ্যাক্টিভিটিস রেখেছেন। এখন দেখো রোদটা কীরকম উঠে গেছে, বেশ এখন মানে গরম গরম লাগতে শুরু করেছে। যাই হোক, যেটা বলছিলাম, এখানে না প্রত্যেকটা নেচার ক্যাম্পে ওনারা কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রেখেছেন। এখানে যেমন রয়েছে, এখানে একটা বাইক ট্রেল করা রয়েছে, যেখান দিয়ে তোমরা সাইক্লিং করতে পারবে ওদিক থেকে ঘুরে, মানে পুরো নেচার ক্যাম্পটা দিয়ে ঘুরে এসে আবার এখানে শেষ হচ্ছে। আর এখানে সাইকেল যেগুলো আছে না, সাইকেলগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ সাইকেল রয়েছে এখানে। এই হচ্ছে সাইকেল স্ট্যান্ড এখানকার, দেখো এখানে স্ট্রাইডার রয়েছে, প্লাস এখানে বিটুইন রয়েছে, মানে এগুলো ডেকাথলনের সাইকেল, তোমরা তো জানোই অলরেডি। আর সাইকেলগুলো কিন্তু ওয়েল মেনটেন্ডও রয়েছে, সবগুলোতে হাওয়া টাওয়া দেওয়া রয়েছে বেশ, মানে জাস্ট এখান থেকে বের করে তোমরা চালাতে পারবে কিন্তু সাইকেলগুলো। এই নেচার ক্যাম্পে এসে যারা একদিন বা দুদিন থাকবে তাদের এখানে ফটোগ্রাফি এবং এই আশেপাশের ঝর্ণা টর্নাগুলো দেখা ছাড়া তো সেরকম কোনো কাজ নেই। এর আশেপাশে যে ঝর্ণাগুলো আছে সেগুলো হচ্ছে বড়েই পানি। বড়েই পানিটা বললামই তোমাদের, এদিক থেকে 4 কিলোমিটার গেলেই বড়েই পানি ওয়াটারফলটা তোমরা পাবে। আর এছাড়াও এর আশেপাশে রয়েছে জোরান্ডা ওয়াটারফল, আর রয়েছে উস্কি ওয়াটারফল। এই দেখো, এই হচ্ছে সাইক্লিং পাথ, মানে বাইক ট্রেল যেটা বললাম করা রয়েছে। আর ক্যানোপি ব্রিজগুলো তো অলরেডি দেখেইছো। তো এখানে এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আছে, যেটা বেশ ভালো। আর এখানে যারা আসবে, দেখো এখানে আসার একটা অদ্ভুত মানে ফ্যাক্ট বলি, মানে বর্ষাকালে এলে তো দেখছো রাস্তাঘাটের কী অবস্থা। তবে রাস্তাঘাটের এরকম অবস্থা বেশি দিন থাকবে না বলেই আমার বিশ্বাস, কারণ কালকে আমরা দেখলাম কিছু কিছু পার্ট কিন্তু কংক্রিটের অলরেডি হয়ে গেছে। তো আশা করছি পুরো রাস্তাটাই কংক্রিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, হয়তো সময় লাগবে আরও, হয়তো 1.5 বছর 2 বছর টাইম লাগবে। আর এখানে যদি ট্যুরিজমের গ্রোথ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই রাস্তাঘাটের উন্নতি তো হবেই, প্লাস নেটওয়ার্কেরও নিশ্চয়ই কিছু তো একটা ব্যবস্থা করাই হবে। এই রকম পরিস্থিতিতে যদি তোমরা এখানে আসতে চাও, সেক্ষেত্রে তোমাদের এখানে আসার বেস্ট টাইম আমি বলবো শীতকাল। এবার শীতকাল এলে তোমরা অবশ্যই জঙ্গলটা তো ভালোভাবে উপভোগ করতেই পারবে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু শীতকালে এলে আবার ওয়াটারফলগুলো শুকনো পাবে, মানে ওয়াটারফলে জল থাকবে, বাট ওই মানে জলের থেকে বেশি তোমরা শুকনো পাথর দেখতে পাবে। তো এইটাই, এখানে এই যে 3টে ওয়াটারফল আছে এগুলো কিন্তু বেশ ভালো, মানে জোরান্ডা, উস্কি আর বাড়েই পানি। পুরো নেচার ক্যাম্পটার একটা ভিউ নিয়ে নাও, আর দেখো ছাদে লাগানো রয়েছে সোলার প্যানেলগুলো। আর এখানে দেখে বুঝতেই পারছো যে গাড়ি পার্কিংয়েরও কোনো অসুবিধা হবে না, এখানে প্রচুর জায়গা আছে পার্কিংয়ের। ফাইনালি আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব খন্ডাধর নেচার ক্যাম্প, আর যাওয়ার পথেই আমরা একবার বড়েই পানি ওয়াটারফলটা দেখে নেব। তো বড়েই পানি ওয়াটারফলটা চলো, ওটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কালকে তো আর সেটা হয়নি, তো চলো আজকে দেখে নিই। ফাইনালি আমরা এসে পৌঁছলাম বড়েই পানি ওয়াটারফল, দেখো না লেখা রয়েছে বড়েই পানি ওয়াটারফল। এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে, আর এখানে আবার বড়েই পানি নেচার ক্যাম্পের একটা বোর্ড লাগানো রয়েছে। এখানে যে বোর্ডটা লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে প্লাস্টিককু না কুহন্তু, মানে প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক ব্যবহার করতে বারণ করা হচ্ছে বেসিক্যালি। আর আমরা এখন যাচ্ছি বড়েই পানি ওয়াটারফলের দিকে। ওয়াটারফলটা জাস্ট অ্যামেজিং ওয়াটারফলটা, ও মাই গড কি সুন্দর লাগছে, দেখতে চাও? ঘোরাচ্ছি ক্যামেরাটা।
জুম করে একবার দেখে নাও বড়াইপানি ওয়াটারফলের ভিউ। একদম জলটা গিয়ে যেখানে নিচে পড়ছে একদম পুরো দুধ সাদা জল। উফ, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ, এই দৃশ্য বলার নয়। কালকে তোমাদের বলেছিলাম যে বড়াইপানি ওয়াটারফল সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড হায়েস্ট ওয়াটারফল। এই যে জলটা যেটা পড়ছে এই পুরো উচ্চতাটা হচ্ছে 399 মিটার, মানে প্রায় 400 মিটার উচ্চতার এই ওয়াটারফলটি রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড হায়েস্ট ওয়াটারফল। আমি উড়িষ্যা রাজ্যটাকে খুব ভালোবাসি এবং উড়িষ্যার সঙ্গে কালচারালি এবং মানে সব রকমভাবে বেশ কানেক্টেড। আমি যখনই উড়িষ্যায় বেড়াতে আসার কথা কাউকে বলি, অনেকেই আমাকে প্যাঁক মেরে বলে যে উড়িষ্যার ওই 1.5 ফুটিয়া জলপ্রপাত দেখতে কেন যাব। সেই সমস্ত লোকেদেরকে একটা প্রপার উত্তর তাদের জন্য যে উড়িষ্যার জলপ্রপাতগুলো কিন্তু 1.5 ফুটিয়া নয়, কিছু কিছু হয়তো আছে, বাট ম্যাক্সিমামই কিন্তু ঠিক এরকমই সুন্দর। আর এখানে যদি আরেকটু বৃষ্টি হতো তাহলে আরেকটু সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতাম, বাট বৃষ্টি হোক এটা একেবারেই চাইছি না, কারণটা তোমরা জানো। তো এই ছিল বড়াইপানি ওয়াটারফল। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। বর্ষার সময় যদি আসো তাহলে এই ভিউটা পাবে, খুব ভালো লাগবে দেখতে, কিন্তু গাড়ি নিয়ে আসতে গেলে ওই চাপটা নিতে হবে, এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। ওফ, জায়গাটা এতটাই সুন্দর, মানে কি বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ জায়গাটা, দুর্দান্ত দুর্দান্ত। আর এখানে একটা বাংলো টাইপের রয়েছে, এটা আমাদের থাকার জন্য নয়, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা এলে ওনারা থাকেন এখানে। আর এখানে বড়াইপানি ওয়াটারফল সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে, সেগুলো আমরা এখন দেখব। আর শিমলিপাল টাইগার রিজার্ভ কিন্তু এই মানে বাঘেদের ঘর বেসিক্যালি। তো যাই হোক, বাঘ আমি যদিও দেখতে পাইনি এখানে কখনো। বড়াইপানি ওয়াটারফল সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমরা পাবে এই বোর্ডটায়, ভিডিওটা পজ করে একবার পড়ে নিতে পারো। আর এখানে বেশ সুন্দর বড়াইপানির বোর্ডটা দেওয়া রয়েছে। আর এইটা দেখো কি সুন্দর লিখেছে, আই লাইক দিস ভেরি মাচ। শিমলিপাল বনাঞ্চলের নদী সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য জাস্ট তোমাদের এই বোর্ডটা দেখাচ্ছি, এটাও একবার পজ করে পড়ে নিতে পারো। এই বড়াইপানি জলপ্রপাতের নামকরণের পেছনে যে মেন কারণ সেটা হচ্ছে এই যে নদী থেকে এই জলটা পড়ছে, ওপরে যে স্রোতটা দেখতে পাচ্ছ যে নদীটা, ওই নদীটার নাম হচ্ছে বারেহি বা বড়েহি। তো সেই জন্য এটাকে বলা হয় বড়াইপানি। আর নিচে যেখানে গিয়ে পড়ছে জলটা, যেটা তোমরা দেখতে পেলে, ওইখানে গিয়ে এটা মিশছে বুড়িবালাং নদীর সঙ্গে, মিশে তারপরে ওদিকে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এর উচ্চতাটা তো তোমাদের বললামই আগে, প্রায় 400 মিটার, আর বেশ চওড়া ক্লিফ। আর এটা একটা 2 টিয়ার ওয়াটারফল, যেটা দেখতে পাচ্ছ জলটা প্রথমে একটা জায়গায় পড়ছে, তারপর আরেকটা জায়গায় পড়ে একদম নিচে সোজা ওই পুলটাতে গিয়ে পড়ে যাচ্ছে। মানে এটা সত্যি মানে এত সুন্দর ভিউ, দুর্দান্ত। যদি তোমাদের কারোর কাছে ড্রোন থাকে, ড্রোন শট নিতে পারো, বুঝতেই পারছো কীরকম লাগবে। অসাধারণ ভিউ, অসাধারণ, দুর্দান্ত। এই নদীটার নাম বারেহি। আর বারেহি নদী হওয়ার কারণ হচ্ছে, মানে এটার নাম বারেহি হওয়ার আরেকটা কারণ হচ্ছে বারেহি মিন্স রোপ বা দড়ি। এখান থেকে যখন জলটা পড়ে দড়ির মতো লাগে, সেই জন্য ওটাকে আরও বলা হয় বড়েহি। ওদিকে আরেকটা ওয়াটারফল দেখা যাচ্ছে ছোট্ট, ওদিক দিয়েও একটা জল পড়ছে, ছোট্ট একটা ওয়াটারফল আছে। আর এটা তো মেন, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। এইখানে দেখছো ব্যারিকেড করা আছে, এই ব্যারিকেডটা পেরিয়ে ওদিকে যাওয়ার চেষ্টা কিন্তু ভুলেও করবে না, কারণ একদম গেলেই একদম স্টিপ খাড়াই, একটা কিছু সমস্যা হয়ে যেতেই পারে। তো ওই ব্যারিকেডটা ক্রস ভুল করেও করার চেষ্টা করবে না। চলো, এখানে অনেকক্ষণ সময় কাটালাম, এখানে অনেকক্ষণ ঘুরলাম। এরপর আমাদের আবার যেতে হবে খন্ডাধর নেচার ক্যাম্প, সেখানে যাওয়ার জন্য বেশ অনেকটা সময় লেগে যাবে। তো এবার আমরা এখান থেকে বেরোবো। তো এখন আমরা যোশীপুর যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছি। এখানে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি। এই হচ্ছে বর্ধমানের জমিদার, এই হচ্ছে শিল্পপতি। আচ্ছা, অভিজ্ঞতাটা কেমন হলো? ওয়াটারফলের ভিউটা কেমন সেটা তো একবার বল ভাই। না, ওয়াটারফলের ভিউ অসাধারণ ছিল, মানে অতটাও মানে আশা করিনি আগে থেকে যে এতটা ভালো হবে। একদম। কিন্তু দারুণ, মানে অ্যাকচুয়ালি কালকে রাত্রে ড্রাইভ এক্সপিরিয়েন্সের পরে, রাত্রিবেলা এরকম রাস্তা দিয়ে যাওয়ার পরে মানে এতটাই প্যানিক করে গিয়েছিলাম যে তারপরে যে এত ভালো ভিউ পাবো, মানে মন ভরে গেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে ছিল ভিউটা ফাটাফাটি ছিল। আমি লাস্ট এরকম ওয়াটারফল আরও ক্লোজলি দেখেছিলাম শ্রীলঙ্কায়, রাওনাস ওয়াটারফল, বাট দিস ইজ মাচ বেটার দ্যান দ্যাট ওয়ান। তো ডেফিনেটলি ফাটাফাটি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে রাস্তাটা বেশ সিনিক, কিন্তু আমরা কালকে রাত্রে কিছু দেখতে পাচ্ছিলাম না। আর একটা ওই শুরুতে একটু গাড়িটা তুলতে কষ্ট হওয়ার জন্য একটু প্রবলেম হয়ে গেছে, এছাড়া আর কিছু না। আর একটু আমরা প্যানিক করে ফেলেছিলাম, দ্যাটস ইট। তবুও এখনও বলবো বর্ষাকালটা অ্যাভয়েড করাই
বেটার, কি মনে হয়? না, একদম বর্ষাকাল অ্যাভয়েড করা ভালো। আর নিজের গাড়ি নিয়ে আসা, একটু যদি হাই গাড়ি হয়, মানে থার কিংবা ফরচুনার কিংবা এন্ডেভার এই টাইপের গাড়ি হলে তাহলে আসা ঠিক আছে। ওই কম্প্যাক্ট এসইউভি কিংবা নর্মাল এসইউভি নিয়ে আসাটাও মানে সাহস দেখানোটা উচিত নয় মনে হচ্ছে বর্ষাকালে। অন্য গাড়ি ঠিক আছে, অন্য গাড়ি তো একদমই না, মানে ওই কয়েকটা সেগমেন্টের আপার সেগমেন্টের গাড়ি যা হলে, প্রিমিয়াম এসইউভি না হলে না আসাই ভালো। নিজের গাড়িতে অন্তত না আসাই ভালো। না আসাই ভালো। তো এই আর কি, ওর হচ্ছে ইকো স্পোর্ট, তো মোটামুটি একই রকম গাড়ি দুটো। তাও যাই হোক, আমরা ভালো মতোই ঘুরলাম। আর ওয়াটারফলটা দেখে সত্যিই চোখ ভরে গেছে। তোমাদের কি মনে হয়, কেমন দেখলে ওয়াটারফলটা? এখন আমরা এই কাঠের ব্রিজটা পেরিয়ে যাব। এই কাঠের ব্রিজটা হচ্ছে খৈরি নদীর ওপরে ব্রিজটা কিন্তু বেশ সুন্দর, মানে ব্রিজটা বেশ অ্যাট্রাকটিভ। কালকে এই জায়গাগুলো আমরা রাত্রিবেলা পেরিয়েছি বলে সেরকম কিছু বুঝতে পারিনি, কিন্তু জায়গাটা বেশ সিনিক এই জায়গাটা, মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত অসাধারণ লাগছে। মানে ব্রিজটা এত সুন্দর, পুরো কাঠের ব্রিজ। দেখো জায়গাটা দেখো, আর এখান থেকে কাঠের ব্রিজটাও দেখে নাও। এই যে অসাধারণ একটা জায়গা, অসাধারণ। এখন একটু জাস্ট নেমে খৈরি নদীতে জাস্ট টাইম পাস করছি। দেখো এদিকে নিচে সব দাঁড়িয়ে আছে, আর এই ব্রিজটা কিন্তু বেশ সুন্দর। এখানে লোকাল কিছু স্থানীয় মানুষজনের সঙ্গেও দেখা হয়েছে। এখানটা বিকেলবেলা সময় কাটানোর জন্য কিন্তু বেশ সুন্দর। শুধু এইখান থেকে একবার ব্রিজের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। এখানে আবার আমরা একটু দাঁড়িয়েছি যাত্রা বিরতি। জায়গাটা বেশ সুন্দর লাগছে, সেই জন্যই বারবার মনে হচ্ছে একটু করে দাঁড়াই। এখানে বেশ রাস্তাটা সুন্দর চলছে। এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই খৈরি নদী। আমরা কিন্তু এই খৈরি নদীর প্যারালালি যাচ্ছিলাম, গিয়ে খৈরি নদী ক্রস করে আমরা বড়হিপানির দিকে ঢুকেছিলাম। পুরো রাস্তাটা মোটামুটি খৈরির প্যারালালি যাচ্ছে। বেশ ভালো রাস্তাটা, কিন্তু সিনিক আছে। কালকে আমাদের অন্ধকারের জন্য একটু প্রবলেম হয়েছিল, বাট রাস্তাটা বেশ ভালো। আর এখানে না, মানে একটা বেশ সুন্দর পাহাড়ে চড়ার অভিজ্ঞতা হয়ে গেল এই রাস্তায়। একটু উঁচু নিচু আছে, কিছু কিছু জায়গা কংক্রিটের আছে, আর কিছু কিছু কাঁচা রাস্তা রয়েছে, যেমন দেখতে পাচ্ছ সামনে। তো এমনি মানে অসুবিধা কিছু নেই সেরকম। একটু ভালো ড্রাইভিং স্কিল থাকলে আর কোনো চাপ হবে না। এই হচ্ছে শিমলিপালের গেট, এখান থেকে আমরা এখন এক্সিট করে যাব। আর এই যে রয়েছে আই লাভ শিমলিপাল। জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো। ফাইনালি প্রায় 2.5 ঘন্টার যুদ্ধের পর আমরা এসে পৌঁছেছি আবার যোশীপুর টাউনে। তো এখান থেকে আমরা একটু পেট্রোল ভরবো, পেট্রোল ভরে আমরা এগিয়ে যাব খন্ডাধর নেচার ক্যাম্পের দিকে। এই লোকেশনটা জাস্ট এন্টার করে দিয়েছি। আমাদের খন্ডাধর নেচার ক্যাম্পের জন্য আরও 160 কিলোমিটার যেতে হবে, এবং যেটার জন্য সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। আমরা জিজ্ঞেস করলাম ওখানে অফিসারকে, জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে এমনি রাস্তা ভালোই আছে, অসুবিধা কিছু নেই। তো এই ভেতর দিয়ে একটা জায়গা আছে, শুয়াকাটি বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে যেতে বললেন। তাহলে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাবো। আর আমি ভেবেছিলাম হাইওয়ে ধরে যাব, যাতে আমরা কাঞ্জিপানি ঘাটের ভিউটা পাই, কিন্তু সেটা আর আজকে হবে না, কারণ আমরা কাঞ্জিপানি পৌঁছতে অলরেডি অন্ধকার হয়ে যাবে। তার থেকে আমরা ফেরার দিন কাঞ্জিপানিটা এনজয় করে আজকে আমরা ডাইরেক্ট শুয়াকাটি হয়ে ওএমসি হয়ে ঢুকে যাব নেচার ক্যাম্প। এখানে চলো পেট্রোলটা ভরিয়ে নিই আগে। এই পেট্রোল পাম্পটা কিন্তু ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটা মহিলা পরিচালিত পেট্রোল পাম্প। এখানে দাঁড়ালাম পেট্রোল ভরতে। ওড়িশায় পেট্রোলের লিটার হচ্ছে 109 টাকা 75 পয়সা। আর এটা হচ্ছে স্পিড, মানে এক্সট্রা প্রিমিয়াম। আর নর্মালটা হচ্ছে 102 টাকা 57 পয়সা। তো এখানে পেট্রোলটা ভরিয়ে নিই। আমি এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক্সট্রা প্রিমিয়াম অয়েলটা নিলাম, তাতে গাড়ির পারফরমেন্স এবং মাইলেজ একটু বেটার পাওয়া যায়, আর দামের তফাৎ কিন্তু বিশাল কিছু নেই। তো চলো তেলটা ভরিয়ে দেখি কত লিটার তেল যায় এবং কত টাকা বিল হয়। এখন সোজা বেরিয়ে যাচ্ছি হাইওয়ে ধরে। এখন আর তো কোথাও যাওয়ার নেই, রাস্তার কন্ডিশনও বেশ ভালোই মনে হচ্ছে। তো এই ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমরা দেখবে খন্ডাধর নেচার ক্যাম্প। তো চলো এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমি চেষ্টা করেছি এই ভিডিওতে অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দুটোই সমানভাবে মেনটেন করার। ইমপ্রুভমেন্ট কিছু হলো কিনা অবশ্যই জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো জানাও। আর এই যে রাস্তা, মানে যেভাবে রাস্তা পেরিয়ে আমরা গেছি, তার জন্য একটা তো লাইক পাবো নাকি। চলো ভিডিওটা ভালো লাগলে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি ইচ্ছে হয়। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো দেখা হবে আবার পরের ভিডিওতে খন্ডাধর নেচার ক্যাম্পে। টাটা। ভিডিও শেষে তোমাদের কিছু ক্লিপ দেখাই। তোমাদের এতক্ষণ ধরে বলছিলাম যে কালকে আমাদের যে রাস্তাটা দিয়ে আসতে হয়েছে সেই রাস্তাটা বেশ কঠিন ছিল, তো সেই রাস্তারই কিছু ক্লিপ তোমাদের দেখাবো। তার আগে তোমরা দেখো বড়হিপানি নেচার ক্যাম্প থেকে বড়হিপানি ওয়াটারফল যাবার যে রাস্তাটা, তার এক ঝলক। রাস্তাটা বেশ ভালোই, একটু উঁচু নিচু আছে, একটা পাহাড়ের ওপর উঠে আবার অন্যদিকে গিয়ে নামতে হয়, সেটা বেশ রোমাঞ্চকর। রাস্তাটা কিন্তু খুব একটা খারাপ কিছু নয়, নেচার ক্যাম্প থেকে ওয়াটারফল যাবার বেশ ভালোই ছিল। দেখো কিছু কিছু জায়গায় আবার কংক্রিট দিয়ে বাঁধানোও রয়েছে। এই রাস্তায় আমাদের কোনো সমস্যাই হয়নি।
তবে রাস্তার মাঝখানে এরকম একটা বড় জায়গায় জল জমেছিল, এটা মোটেও গভীর ছিল না, কিন্তু এখানে হাঁস ছড়ে বেড়াচ্ছিল, ব্যাপারটা বেশ মজাদার লাগছিল আমাদের। আর এই রাস্তাটা হচ্ছে বড়হিপানি নেচার ক্যাম্প থেকে যোশীপুরের দিকে আসার রাস্তা। এই রাস্তাটাতেই আমাদের বেশ সমস্যা হয়েছিল আগের দিন কাদা থাকার জন্য। দেখো এই রকম হয়েছিল রাস্তাটা, এরকম জায়গায় কিন্তু গাড়ি বেশ স্লিপও করছিল। আসলে এই কাদার মধ্যে দিয়ে বাস ট্রাক্টর এইসব গিয়ে রাস্তাটার আরও অবস্থা এরকম হয়ে গেছে। এই জায়গাটা ছিল সব থেকে ভয়ঙ্কর। একে তো রাত্রিবেলা আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না, তার উপর এরকম কাদা। আর ভিডিওতে দেখেইছো আমার গাড়ির চাকার অবস্থাটা, সেটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে কাদাটা কতটা ডিপ ছিল। কালকে রাত্রিরে তোমাদের এটা দেখাতে পারিনি, সেই জন্য আজকে দেখাচ্ছি এখন ফেরার সময়। এই জায়গাটাতেই আমাদের সব থেকে বেশি সমস্যা হয়েছে। যাই হোক, মোটের ওপর আমাদের ট্যুরটা কিন্তু বেশ ভালো হয়েছে। পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। এই ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে আবার আগামী ভিডিওতে। টাটা।